মেধাবী স্কুল ইউটিউব চ্যানেল ইতিমধ্যে আলোচনা করেছি আমরা যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে আগামী 1 সেপ্টেম্বর, তার বিভিন্ন নমুনা প্রশ্ন সেট নিয়ে আলোচনা করা হচ্ছে আমাদের চ্যানেলে। যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের শেয়ার করবেন, আমাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যে ধরনের প্রশ্ন উত্তর সম্মিলিত অধ্যায় আলোচনা করা হচ্ছে এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু আপনারা পাস করে যাবেন। তো চলুন আজকে দেখে নিই নতুন আর একটা সেট। দেখো, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং of the underlined idiom from alternative provided I gave him a piece of my mind। আচ্ছা, এর কোনটা হবে? I gave him a piece of mind এর ইডিয়মটা কোনটা হবে? এক্সপ্রেস অ্যাঙ্গুইশ, একের থেকে সি। তো এর থেকে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড হি হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাপ। আন্ডারলাইন ইডিয়মের অল্টারনেটিভ প্রোভাইডেড দেওয়া হয়েছে, কারেক্ট মিনিংটা খুঁজে বার করো। এ ট্যালেন্ট ফর স্পিকিং, দুয়ের দাগের এ। তিনের দাগে দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। ট্যুর অফ ফোর্স এর উত্তর হবে মাস্টারপিস, তিনের দাগের এ। চারের দাগ দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। ইনসিপিড, চারের দাগে অপশন হবে ডাল। পাঁচের দাগে ফুল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য অপশন প্রোভাইড বিলো। সঠিক ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করো। দে ডিসাইডেড টু ড্যাশ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজ, লুক আপ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস। এবার দেখে নেবো আমরা ছয়ের দাগ, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং of the underlying idiom from the alternative provided she is the little under the weather today। তো এর উত্তরটা হবে ফিলিং আনওয়েল। শি ইজ এ লিটল আন্ডার দ্য ওয়েদার টুডে, ফিলিং আনওয়েল। সাথে দেখো, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং অফ দ্য ওয়ান আন্ডারলাইন বিলো। বিপরীত শব্দের খুঁজে বার করো। হিজ পয়েন্ট ওয়াজ লস্ট অ্যামিট উইথ ক্যাসুকেসি, উত্তর হবে সাইলেন্স, সাথে থেকে সি। আঠার থেকে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ান আন্ডারলাইন বিলো। দ্য পসিবিলিটি অফ ফেলিওর ওয়াজ ইমিনেন্ট, আটের থেকে উত্তরটা হবে রিমোট। নয় থেকে দেখুন আমরা সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। সিনোনিমটা খুঁজে বার করো সঠিকটা। তা আনইন্টারন্যাশনাল, এটা হচ্ছে 9 দাগের আনসার। 10 দাগ দেখে নেব আমরা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হি উড অলওয়েজ জাজ দ্য পুলিশ, হি উড ইলুইট অলওয়েজ ইলুইট দ্য পুলিশ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য লাস্ট 11 দাগ দেখো, দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্ম বাই মেম্বার অফ দ্য ফ্যামিলি অনলি, এর উত্তর হবে রাইট। 12 দাগ দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট মিনিং ফ্রম দ্য অপশন প্রোভাইডেড। এ পার্সন অফ আউটগোয়িং নেচার ইজ নোন অ্যাজ অ্যান এক্সট্রোভার্ট। 13 দাগ দেখো, fill in the blanks with the correct preposition. He had his breath just several minutes, সে শ্বাস নিচ্ছিল অনেকক্ষণ ধরে, অনেক মিনিট ধরে। তাহলে 13 দাগের ফর, অনেক মিনিটের জন্য, ঠিক আছে। 14 দাগ, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। ইনকগনিটো এর সঠিক শব্দটি মানেটা হচ্ছে ডিসগাইজ বা ডিসগাইজ। 15 দাগ, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ান আন্ডারলাইন বিলো। দেয়ার ইজ অ্যাবান্ডেন্ট স্কোপ ফর ইমপ্রুভমেন্ট, 15 দাগের উত্তর হবে স্কার্স, 15 দাগের বি। 16 দাগ, দ্য ওয়ার্ড প্রাইড ইজ অলসো ইউজ টু ডিসক্রাইব এ গ্রুপ অফ। প্রাইড শব্দটি ব্যবহার করা হয় এ গ্রুপ অফ কিসের জন্য? লায়ন্স। তাহলে দেখো, প্রাইড, প্রাইড মানে আমরা গর্ব জানি, আর এখানে একদল সিংহ বোঝাতে প্রাইড কথাটি ব্যবহার করা হয়। 16 দাগের সি। ক্রিকেট ইজ অলসো লাইন্ড অফ এন, কী হবে? ইনসেক্ট। ক্রিকেট ইজ অলসো অ্যালাইন অফ ইনসেক্ট। তারপর দেখো, এ পেস অলসো মিনস, পেসকে কী বলা হয়? এ সার্ভেন্ট। 19 দাগ, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য অপশন প্রোভাইড টু মেক এ মিনিংফুল সেন্টেন্স। আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে, তাহলে হোল্ড অন, আই উইল হোল্ড অন টু, বানানটা ভুল আছে, মাই জব আনটিল মে, আমি কাজ চালিয়ে যাব, ওয়েট করব মে পর্যন্ত। 20 দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য অপশন প্রোভাইড বিলো। দ্য বস সিম্পলি কুড নট ড্যাশেস ইন ইনএফিসিয়েন্সি এনিমোর, তাহলে 20 দাগে সঠিক আছে পুট আপ উইথ, এই হচ্ছে ফ্রেজাল ভার্ব। 21 দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন, প্রিপোজিশন শূন্যস্থান পূরণ করো। হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, হি ইজ অন দ্য ফোন, সে ফোনে আছে, কলে ব্যস্ত, তাই হি ইজ দ্য ফোন অন হিজ ফোন, অন দ্য ফোন রাইট নাও। 22 দাগ দেখো, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। এমবেজেল, তো উত্তর হবে স্টিল, 22 দাগের এ সিনোনিম শব্দ। সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ফলোইং ওয়ার্ড ফর দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। লুসিড, লুসিডের অল্টারনেটিভ
শ্রেণীটা কী হবে? উত্তর হবে ক্লিয়ার। 23 থেকে সি। 24 থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউ শুড ড্যাশ হার কেস অ্যাজ এ প্রেসিডেন্ট, তাহলে 24 থেকে সাইট সিআইটি। 24 থেকে বি। 25 থেকে কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট মিনিং ফ্রম দ্য অপশন প্রোভাইডেড। এ পার্সন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল ইজ নোন অ্যাজ অ্যান ক্লেপ্টোম্যানিয়াক। 25 থেকে এ হচ্ছে সঠিক অ্যান্সার। তো এবার শুরু করব অঙ্ক ক্লাস। তো অঙ্কের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকের টপিকে 3টি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আর 2-1 দিনের মধ্যে কিন্তু সমস্ত টপিক তোমরা এই আমার চ্যানেলে ভিডিও আকারে পেয়ে যাবে। এই টপিকগুলো বা এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে গেলে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা সম্মুখীন হবে এবং সহজে অ্যান্সার করে বাড়িতে আসতে পারবে। যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। অঙ্কের ক্লাসে দুটো টপিক নিয়ে আলোচনা হবে আমাদের, শতকরা পাস ফেল। তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন পড়ে, আর এই ধরনের প্রশ্ন অবশ্যই পড়বে। কোনো বিষয়ে পাস করেছে, কোনো বিষয়ে ফেল করেছে, উভয় বিষয়ে পাস করেছে কত, ফেল করেছে কত, এমন টপিক নিয়ে আলোচনা হবে। এর পাশে লাভ ক্ষতি এবং অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। তো চলো, অনুপাত সমানুপাত টপিক। তো দেখো, শতকরা পাস ফেল যখন পড়ে অন্তত একটি বিষয়ে পাস চাইলে প্রথম বিষয়ে পাস, দ্বিতীয় বিষয়ে পাস যোগ হয়, মাইনাস উভয় বিষয়ে পাস হয়। আর অন্তত একটি বিষয়ে ফেল চাইলে প্রথম বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়ে ফেল, মাইনাস উভয় বিষয়ে ফেল। এই সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে। ফর্মুলা 2, উভয় বিষয়ে পাস চাইলে মোট শিক্ষার্থীর সংখ্যার থেকে অন্তত একটি বিষয়ে ফেল বাদ দিতে হবে। ঠিক তেমনভাবে উভয় বিষয়ে ফেল চাইলে মোট শিক্ষার্থী থেকে অন্তত একটি বিষয়ে পাস। তো দেখো না, একটা উদাহরণ দেখে নিই। কোনো পরীক্ষায় 70% শিক্ষার্থী বাংলায়, 50% শিক্ষার্থী ইংরেজিতে পাস করেছে। উভয় বিষয়ে 40% শিক্ষার্থী পাস করলে অন্তত একটি বিষয়ে কতজন পাস করেছে? তাহলে সূত্র আমরা জানি, একটি বিষয় বলছে, তাহলে একটি বিষয়ের সূত্রটা দেখে নেওয়া হচ্ছে এই, একটি বিষয়ে পাস, প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস। তাহলে সহজ পদ্ধতিতে আমরা 70 প্লাস 50 যোগ করব, বা তার থেকে 40 বাদ দেবো। তাহলে 70% প্লাস 50% মাইনাস 40% আমরা বের করলাম, 80% উত্তর হলো। ঠিক আরেকটা অঙ্ক আমরা দেখে নিই। কোনো পরীক্ষায় 60% শিক্ষার্থী বাংলায়, 50% শিক্ষার্থী গণিতে ফেল করে। দেখো, ফেল করছে এবং উভয় বিষয়ে 40% শিক্ষার্থী ফেল করছে, তাহলে অন্তত একটি বিষয়ে কতজন ফেল করবে? ঠিক একই নিয়মে প্রথম দুটো যোগ করে দাও, বা তার থেকে উভয় বিষয়ে ফেল বাদ দাও। যেহেতু একটি বিষয় ফেল চাইছে, প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। তাহলে উত্তর বেরিয়ে গেল 60 প্লাস 50 মানে 40, যোগ করলে 110 মানে 40, 70% হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরের একটি অঙ্ক। দেখো, কোনো পরীক্ষায় 70% বাংলায়, 50% শিক্ষার্থী গণিতে পাস করে। উভয় বিষয়ে 40% শিক্ষার্থী পাস করেছে। উভয় বিষয়ে কতজন শিক্ষার্থী ফেল করেছে? তাহলে উভয় বিষয়ে ফেল, দেখো মোট শিক্ষার্থী অন্তত একটি বিষয়ে পাস সূত্র। তাহলে প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মানে উভয় বিষয়ে পাস বাদ দাও, 70 প্লাস 50 মানে 40%, 120 থেকে 40 দিলে 80। আর উভয় বিষয়ে ফেল কতজন হয়েছে? মোট শিক্ষার্থীর সংখ্যা অন্তত একটি বিষয়ে পাস। তাহলে একটি বিষয়ে পাসের অঙ্কটা আমরা বার করে নিলাম। তাহলে উভয় বিষয়ে ফেল 100 থেকে 80%। ঠিক একই নিয়মে আবার দেখো, কোনো একটি পরীক্ষা 60% বাংলায়, 40% ইংরেজিতে পাস করেছে, তাহলে উভয় বিষয়ে পাস করেছে, তাহলে দুটো যোগ হবে। আর উভয় বিষয়ে 20% শিক্ষার্থী ফেল করেছে। ঠিক আছে, তাহলে এর থেকে আমরা একটি বিষয়ে ফেলের সংখ্যা আমরা বার করতে পারবো সূত্র অনুযায়ী। প্রথম দুটো যোগ হবে, তার থেকে -20 বিয়োগ হবে, গেলে কিন্তু 80% বেরিয়ে আসলো। তাহলে উভয় বিষয়ে কতজন পাস করেছে? তাহলে উভয় বিষয়ে পাসের সূত্র আমরা জানি। উভয় বিষয়ে পাসের সূত্র দেখো, মোট শিক্ষার্থী থেকে অন্তত একটি বিষয়ে পাস বেরিয়ে যাবে। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 100, তার থেকে একটি বিষয়ে ফেল 80%, সেটা বাদ দিলাম, 20% বেরিয়ে আসলো। ঠিক একই নিয়মে এবার আমরা দেখে নেব পরের অঙ্ক অনুশীলনী। একটি পরীক্ষায় 24% ছাত্রছাত্রী বিজ্ঞানে অকৃতকার্য হয়েছে এবং 43% ছাত্রছাত্রী গণিতে অকৃতকার্য হয়েছে। তো একটি পরীক্ষায় 24% ছাত্রদের বিজ্ঞানে, 43% গণিতে, যদি 15% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয় অর্থাৎ ফেল করে, তাহলে কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করেছে? তাহলে প্রথম দুটো যোগ হবে, তোমরা জানো নিয়ম, তার থেকে উভয় বিষয়ে ফেলটা মাইনাস হবে, হলে তাহলে 52% বেরিয়ে আসবে। তাহলে উভয় বিষয়ে পাস চাইছে, তাহলে 100 থেকে এটা বাদ দিলে 48% উত্তর বেরিয়ে আসলো। ঠিক
ঠিক একইভাবে আরেকটা অঙ্ক যদি তোমাদের দেখাই 91 দেখো, একটি ক্লাসে 40% ছাত্র বাংলায়, 25% ছাত্র অঙ্কে এবং 10% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হচ্ছে, তার দুটো 40-25 যোগ হবে -10 হবে, যেটা বেরো তার থেকে 100 থেকে মাইনাস করলে কিন্তু অঙ্কটা বেরিয়ে শর্টকাটে সহজ পদ্ধতিতে নিয়ম। আচ্ছা, ঠিক একই নিয়মে ফেলের সংখ্যা যদি আমরা দেখি, দেখো কোনো পরীক্ষায় 200 জনের মধ্যে 70% বাংলায়, এখানে উল্লেখ করেছে কতজনের মধ্যে 70% বাংলা, 60% ইংরেজিতে, 40% উভয় বিষয়ে পাশ করেছে। উভয় বিষয়ে ফেল করছে কতজন? তাহলে দেখো প্রথম বিষয়ে পাশ করেছে 70, দ্বিতীয় বিষয়ে 60, তাহলে 70 সালে যোগ করলে উভয় বিষয়ে পাশ করেছে 40, তাহলে 40 মাইনাস করলে 90 বেরিয়ে আসলো, তাহলে 200 থেকে এবার 90 বাদ হবে, কারণ উপরে 200 বলা আছে তাই। ঠিক আছে, আচ্ছা এবার চলে যাবো আমরা পরের আরেকটি অঙ্কে, যাতে তোমাদের অসুবিধা না হয় এটা বুঝতে, একদম ক্লিয়ার করে ফেলার জন্য। কোনো পরীক্ষায় 35% ছাত্র এক বিষয়ে, 42% ছাত্র অন্য বিষয়ে ফেল করলো এবং 15% ছাত্র উভয় বিষয়ে ফেল করলো। যদি 2500 জন ছাত্রদের পরীক্ষায় অংশগ্রহণ করলে তাহলে কতজন ছাত্রদের যে কোনো একটিতে ফেল করেছে? তাহলে দুটো যোগ হবে, প্রথম 35 আর 42 যোগ হলো, তার থেকে 15 মাইনাস হবে, তখন বুঝতে পারছো তার থেকে বাদ দিলে 62% বেরোলো। তাহলে একটি বিষয়ে ফেল করবে, অর্থাৎ 62% মাইনাস 15%, যেহেতু 15% উভয় বিষয়ে ফেল করেছে তাই জন্য সেটা মাইনাস হচ্ছে 47%। তাহলে 100 জন হলে যে কোনো একটি বিষয়ে ফেল করে 47 জন, তাহলে আর 2500 জন হলে কত হবে? 1175 জন ওই নেবে। তো এটা গেল তোমাদের শতকরা সাবজেক্টের পাশ ফেলের সমানুপাতি। এইবার আমরা চলে যাব পরের এক টপিকে, সেটা হচ্ছে লাভ ক্ষতি। আর লাভ ক্ষতির পরে আমরা চলে যাব অনুপাত এবং সমানুপাত। তো চলো আজকে আমরা লাভ ক্ষতি চলে যাই। তোমাদের অঙ্ক ভীষণ কিছু টাফ যে করবে তা কিন্তু নয়, মাথা ঠান্ডা করে অঙ্ক করবে, আশা করি সব কিছু সমাধান হয়ে যাবে। আমি চেষ্টা করবো সমস্ত টপিকগুলো আমাদের সামনে তুলে দেওয়ার জন্য। তো দেখো শতকরা লাভ বা ক্ষতির অঙ্ক হচ্ছে মোট লাভ বা ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ঠিক আছে, শতকরা লাভ বা ক্ষতির অঙ্কের সূত্র হচ্ছে মোট লাভ বা ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তো দেখো একটি জিনিস 1500 টাকায় ক্রয় করে কিনলাম, 1650 টাকায় বিক্রি করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো এই ধরনের অঙ্ক আমাদের কনফিউজ করে, অনেকদিন করা হয়নি, আপনাদের অঙ্ক আমি বুঝতে পারছি। তো কঠিন কিছু লাগবে না, একটু বুদ্ধি খাটিয়ে মাথা ঠান্ডা করে অঙ্কগুলো দেখবেন, আমি কিন্তু সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রি মূল্য বেশি, তাহলে কিনেছে কত টাকায়? 1500 টাকায়, বিক্রি করছে 1650 টাকা, তাহলে কি হয়েছে? লাভ হয়েছে। এক্ষেত্রে আপনি প্রথমে ক্রয় মূল্য বিক্রি মূল্যে মোট লাভের পরিমাণ বের করুন। তাহলে কি করতে হবে দেখো, তাহলে লাভ হয়েছে কত, বলেছে কত লাভ বা ক্ষতি, তাহলে লাভ হয়েছে কত? 1650 থেকে 1500 বাদ দাও, বিক্রয় থেকে ক্রয় মূল্য, তাহলে 150 টাকা হচ্ছে। তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভের ক্ষেত্রে আমরা দেখি মোট লাভ ভাগ ক্রয় মূল্য ইন্টু 100%, হচ্ছে সূত্র। দেখো ওপরে সূত্র লেখা আছে মোট লাভ বা ক্ষতি ইন্টু ক্রয় মূল্য ভাগ ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে দেখো 1650 থেকে 1500 বাদ দিলে হয় 150 তলায় আবার দেখো ক্রয় মূল্য দাও, তো ক্রয় মূল্য দিলে 1500 ইন্টু 100%, যেভাবে লেখা আছে, 0 কেটে দিলাম, এদিক দুটো কেটে দিলাম, তারপরে থাকলো 150, সেখানে কাটাকুটি করলাম আমরা 5 দিয়ে, বেরিয়ে এলো 10%, তাহলে উত্তর হচ্ছে 10%। ঠিক আছে, এইবার দেখো আরেকটা অঙ্ক, একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রি করা হলো। কিনলাম 15 টাকায় আর 12 টাকায় বিক্রি হলো, তাহলে শতকরা কত ক্ষতি হবে? আমরা বুঝতে পারছি ক্ষতি হয়েছে এখানে, তাহলে কী হবে? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দাও, 15 থেকে 12, 3 টাকা হয়ে আসলো। আর শতকরা ক্ষতির অঙ্ক, ওপরে ক্ষতি হবে আর কী হবে, নিচে ক্রয় মূল্য, তাহলে ক্ষতি যা ছিল তার লিখলাম আমরা, ক্ষতি 3 টাকা পেয়ে গেছি, আর ক্রয় মূল্য 15 টাকা ইন্টু 100% দিলে কাটাকুটি করে আমাদের 20% হলো। এই হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক সহজ পদ্ধতি। এবার আমরা অঙ্ক উদাহরণ সহকারে দেখে নিই। দেখো একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলায় 1000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি করে তার লাভ কত হবে? তাহলে বিক্রয় থেকে মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দাও, তাহলে 1200 মাইনাস 1000, তাহলে কত হচ্ছে? 200 টাকা, অপশন 200 টাকা। এবার দেখো একটি কলম 50 টাকায় করে 56 টাকায় বিক্রি করা হলে শতকরা কত লাভ হলো? একদম সহজ, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দাও, 6 টাকা হচ্ছে, তাহলে মোট লাভ যেটা বার হবে আর কি, অ্যাকচুয়ালি ক্রয় মূল্যতে বিক্রয় বাদ দিলে সেটা উপরে থাকবে আর নিচে সবসময় ক্রয় মূল্য দিবে আর 100 দিয়ে গুণ করবে,
দেখে গুণ করে বেরিয়ে আসলো, 12% হয়ে গেল। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার আরেকটা অঙ্ক দেখে নেব। একটি পেন্সিলের 1.25 টাকা কিনে 1.30 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে দেখো 1.30 থেকে 1.25 বাদ দাও, তাহলে 0.05, তাহলে যেটা বার হলো মোট লাভ 0.05 থেকে তোলায় ক্রয় মূল্য কত? 1.25 ইন্টু 100% দিয়ে কাটাকুটি করলে বেরিয়ে গেল 4%। আশা করি ক্লিয়ার হলো। আচ্ছা, এবার দেখো আবার সেম অঙ্ক। একটি জিনিস 400 টাকায় ক্রয় করে 440 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? তাহলে বিক্রির মধ্যে ক্রয় মূল্য বাদ দাও, 440 থেকে 400 বাদ দিলে দেওয়ার পর 40 টাকা চলে আসলো। তাহলে কী হয়? লাভ হলো। লাভের অংশটা উপরে থাকলো, নিচে ক্রয় মূল্য ইন্টু 100% দিয়ে কাটাকুটি করলে 10% বেরিয়ে আসলো। এইবার একটা অঙ্ক দেখো, 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হলো? তাহলে 75 দেখো 90 থেকে 90 টাকায় বিক্রি করেছে, তার থেকে 75 বাদ দাও ক্রয় মূল্য, তাহলে 15 টাকা হচ্ছে শতকরা লাভ। 15 ভাগ ক্রয় মূল্য 75 ইন্টু 100% ইন্টু 20% হয়ে গেল। এবার দেখো একটি দ্রব্যের 380 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? তাহলে দেখো ক্রয় মূল্য যেগুলো বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, তাহলে 380 প্লাস 20 400 টাকা, তাহলে শতকরা ক্ষতি 20/400 ইন্টু 100%। এটা কিন্তু আলাদা টাইপের অঙ্ক, এটা বুঝে নেই ভালো করে। এইবার আমরা চলে যাব একটা অনুপাত সমানুপাতের অঙ্কে। আমরা বেশি কিছু কঠিন অঙ্ক নিয়ে আলোচনা করব না, যতটা সহজ পদ্ধতিতে আমাদের মাথায় ঢুকে। আমি কিন্তু প্রত্যেক টপিক কিন্তু আবার রিপিট মানব, অর্থাৎ একটা স্টেজ কিন্তু আমি অতিক্রম করছি। লাভ ক্ষতির কিন্তু একটা স্টেজ আমি বললাম, তারপর সেকেন্ড স্টেজ বলবো, থার্ড স্টেজ বলবো, এরকম করে করে যাবো। কারণ একসাথে অনেকগুলো কিছু মাথায় ঢুকালে কিন্তু মাথা যন্ত্রণা হবে, অর্থাৎ কোনো কিছু বুঝতে হবে না, মাথার মধ্যে চলে যাবে। তো সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আলোচনা করা হচ্ছে। তো এবার দেখো তোমাদের যেটা করে থাকে এরকম টাইপের অঙ্ক দেখাই। দেখো 7 দাগ, A:B=2:3 এবং B:C=4:5 হলে A:B:C অনুপাত কত? তাহলে তোমরা কিভাবে অঙ্কর সমাধানটা করবে? তো এক্ষেত্রে আমি বলে রাখি, একদম সহজ পদ্ধতি, যখন 3টে সংখ্যার অঙ্ক পড়বে তোমাদের, 3টে সংখ্যা অঙ্ক পড়লে তোমরা এমনভাবে তৈরি করবে নিজেদেরকে। দেখো বলেছে অঙ্কটা আবার দেখে নাও। A:B A:B=2:3 আর B:C=4:5 এরকম যখন পড়বে তখন 3টে অনুপাত বললে A:B:C অনুপাত বললে, অথবা শুধু সির অনুপাত বললে বির অনুপাত, তোমরা সহজে বার করতে পারবে। তো এক্ষেত্রে নিয়মটা হচ্ছে n, এই নিয়মটা আমি দেখাই। এক্ষেত্রে নিয়মটা হচ্ছে এই গেল এই গেল এই গেল n, অর্থাৎ n আমরা জানেন এই n হচ্ছে সূত্র। তো আমি বোঝালাম A:B=2:3 আর B:C=4:5 বসালাম। এবার এক্ষেত্রে n সূত্র দেখো, তাহলে n এইভাবে আসবে, গিয়ে এইভাবে যাবে, এইভাবে আসবে, ঠিক তেমনভাবে তাহলে এই আসলো এই আসলো এই যাবে, তাহলে কোনোখানে গুণ হবে, তাহলে 4 দিকে 8 হলো, আর 3 4 12 হলো, আর 3 5 15। তাহলে A:B:C=8:12:15। তাহলে এর উত্তর হবে, দেখো আমি দেখিয়ে দিলাম 8:12:15। এরকম অঙ্ক থাকলে কিন্তু তোমাদের এই n 3টে অনুপাত থাকলে 3টে সংখ্যা n দ্বারা করতে হবে। হঠাৎ করে চাইলে এর অনুপাত দিয়ে b এর মান কত, তাহলে বি এর মানটা সঠিক শুধু বি এর মানটা চাই শুধু, তাহলে বি এর মান 12, সি এর মান চাইলে 15, এর মান চাইলে 8। এবার যে নিয়মটা খুব কঠিন বলে মনে হবে সেটা হচ্ছে এই A:B=3:4, B:C=5:6, C:D=7:8 হলে A:D কত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পড়বেই। তো সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে আজকে একটা নিয়ম বলে দেবো, তোমরা করলে কিন্তু সহজে বুঝতে পারবে অঙ্কটা কতটা সহজ, জটিল পদ্ধতি কোনো কিছু নাই। তো সেক্ষেত্রে কী হবে, তোমরা খাতায় এরকম A:B:C:D এরকম লিখবে। তো দেখো এরা লিখেছে
এ বি সি ডি, সেক্ষেত্রে এস টু বি ইকুয়াল 3:2, তাহলে এর জায়গায় 3 বসলো, বির জায়গায় 4 বসলো। আর সি ইকুয়াল 5:6, তাহলে সির জায়গায় কত হবে, সির জায়গায় এখানে, আচ্ছা এখানে একটু বলে বুঝিয়ে দিই। তাহলে এস টু বি ইকুয়াল টু 3:4, তাহলে আমি এখানে বসাচ্ছি, দেখো 3:4, 3:4 বসালাম। এবার যখন 3 আর 4 বসাচ্ছি আমরা, এখানে 3:4 বলা আছে, বাদ বাকি ক্ষেত্রে যখন পিছনে সংখ্যা সামনের সংখ্যা কিছু নেই, অর্থাৎ এই পিছনের সংখ্যাতে কিছু নেই, এখানে পূরণ হয়ে গেল, 3:4 হলো। তাহলে এক্ষেত্রে কী হলো, কোনো সংখ্যা নেই মানে এখানে একই সংখ্যা, এখানে যে শেষ হচ্ছে সে সংখ্যা পরপর দিয়ে পূরণ করতে হবে ঘরটা। ক্লিয়ার হলো? এবার দেখো এখানে বলেছে b/c = 5:6, তাহলে বির তলা এখানে বসাবে কত, 5, আর সির তলা এখানে 6। তাহলে আমি বলেছি সবসময় যে অঙ্ক শেষ হচ্ছে তার শেষ এটি যদি কোনো কিছু না থাকে তাহলে সেই অক্ষরটা আবার বসবে। এখানে 6 বসালাম, এখানে 5 হচ্ছে, তাহলে এখানেও এর আগে কিছু নেই মানে এই সংখ্যাটা আবার রিপিট করে এখানে বসবে। এটা হচ্ছে নিয়ম। আমি উদাহরণ দেবো তোমাদেরকে করার জন্য, তাহলে বুঝতে পারবে। এবার দেখো নিয়ম কি আছে, c/d = 7:8, তাহলে আমি দেখবো c/d কত, c হচ্ছে 7 আর d হচ্ছে 8। ক্লিয়ার হলো? এবার এর আগে যেহেতু এই সংখ্যাটা শেষ, এর আগে কিছু নেই, তাহলে এই অক্ষরটা কিন্তু পরপর দিয়ে পূরণ করতে হবে। তাহলে 7 বসালাম, দেখো ভালো করে জিনিসটা, এস টু বি = 3:4, তাহলে 3 আর 4 বসালাম, b/c = 5:6, সেই ঘরগুলো পূরণ হয়ে গেল। এখানে 3 এর 4 বসলো, এস টু বি = 3 এর 4, এখানে কিছু নেই, তাহলে 4 4 করে পূর্ণ করে দিলাম পরপর অক্ষর। আচ্ছা এখানে যদি 5টা থাকতো তাহলে ইউ পরপর 4 হয়ে যেত। আচ্ছা এবার হচ্ছে b/c এর 5:6 বসালাম, তাহলে এর পিছনে কিছু নেই মানে গ্যাপ শূন্য থাকলে 6, এর আগে 5 আর আগে কিছু নেই মানে এই অক্ষরটা আবার পূর্ণ হবে এখানে 5। ঠিক তেমনভাবে c/d = 7:8, তাহলে 7 আর 8 বসালাম, এর আগে কোনো কিছু নেই ফাঁকা, তাহলে এই অঙ্ক এখান থেকে শেষ, তাহলে এই যে ডান দিকে এই অঙ্ক, তাহলে a/d = কত, এটা আমাদের বার করতে হবে। এ আর ডি, এই হচ্ছে মূল সূত্র, এ আর ডি কী বার করবে। তাহলে দেখো হ্যাঁ আমাদের চাইছে কি a/d, তা সেক্ষেত্রে এর মান কত, 3 5 7, তাহলে 3 × 5 × 7 সমান ডি এর মান কত, 4 6 8, 4 6 আর 8। তাহলে কি কাটাকাটি যাচ্ছে কিনা এখানে দেখে নাও, কাটাকাটি যাচ্ছে কিনা। এটার মান হচ্ছে এ, এটার মান হচ্ছে এ, আর এটার মান হচ্ছে ডি। তাহলে দেখো কাটাকাটি 3 থেকে 9 6, যদি কাটাকাটি যায় তাহলে করবে, না তো করবে না। ঠিক আছে, তাহলে 3 থেকে 9 6, তাহলে কি হলো 5 7 35 হলো, আর এদিকে হলো কত, 4 থেকে 9 8 8 64। তাহলে অনুপাত হচ্ছে এটার এর মান দেখতে পাচ্ছ, এটা এর মান, আর আছে ডি এর মান, 64, তাহলে উত্তর হবে কত, 35:64। এই হচ্ছে এর রাইট অ্যান্সার। ঠিক দেখো এই সমাধান করে দিল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা কীভাবে করতে হবে, অনুপাত সমানুপাতিক অঙ্ক। এবার আমরা চলে যাব একটা উদাহরণে। তা এই উদাহরণটা কীভাবে করবে, একটা তোমাদের বাড়িতে কাজ না দিলে তোমরা বুঝতে পারবে না। তো এই উদাহরণটা দেখো, a/b 3:4, b/c 57, c/d 3:5, a/b 6/d সমান কত। এক্ষেত্রে দেখো 4টে অপশান দিয়েছে, এ বি আর সি আর ডি। তো 4টে অনুপাত ঠিক একইভাবে তোমরা এইভাবে পাতানোর পর পরপর বসানোর পরে এইভাবে এ বসাবে, এই যেরকম বসালাম, তারপরে বি বসাবে, তারপর সির মানটা বসাবে, সির ঘরটা পরপর বসাবে, ডির মানটা বসাবে, বসালে অনুপাত বেরোলে 4টে সংখ্যা পরপর বসিয়ে এইভাবে বসিয়ে কিন্তু অনুপাত বার করবে। ঠিক তারপর অঙ্কটা কিন্তু এরকম একই নিয়মে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবার যদি দেখি আরেকটা অঙ্ক, 4 তারিখে দেখো s/b = 5:4, b/c = 2:3, d/3 = 5:8 হলে a সমান কত। তোমরা অবশ্যই পারবে, এর মানটা নেবে আর এর মানটা নিলে আশা করি করতে পারবে। এই হচ্ছে সমাধান। তো আমি যদি একটু করে দিই একটা অঙ্ক, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হয়। ঝাড়ানো কিছু নেই,
তো দেখো দ্বিতীয়টা যদি আমি করে দিই তাহলে তোমরা দেখতে পাবে, দেখো A/B = 3:4, B/C = 5:7, C/D = 3:5। তাহলে A অনুপাত B অনুপাত C অনুপাত D কত? তাহলে চারটে যখন অপশান বলছে তখন আমাদের একটু এইভাবে আবার A B C এই D বসালাম। তাহলে এর মান A B কত? 3/4। এই বসে 3/4 বসালাম আমরা। তাহলে এখানে ফাঁকা, তাহলে ফাঁকা করলে কী করো, এই 4 এখানে শেষ, তাহলে 4 দিয়ে পূরণ করো। এবার বলছে কি B/C 5:7, তাহলে 5:7 পাশে 7 বসলো, তাহলে পেছনে 7 বসবে, আর 5 এখানে শেষ, তাহলে 5 এর আগে কিছু নেই, মানে 5 হয়ে গেল। এবার দেখো C/D = 3:5, তাহলে C/D কোথায়? এই C আর D, তাহলে এখানে হলো 3 আর এখানে হচ্ছে 5, আর এই ঘরে আগে কিছু নেই, মানে এই অক্ষতে পূরণ হবে 3 3। অর্থাৎ অনুপাত যখন বসছে পরপর সংখ্যা বসালাম, আগে যদি সেই সংখ্যার আগে কিছু না থাকলে সেই সংখ্যা বসবে, সেই সংখ্যার পিছনে কোনো কিছু না থাকলে সেই সংখ্যায় বসবে, ঠিক আছে। তো এইবার আমাদের সত্য হচ্ছে ABCD অনুপাত বার করতে বলেছে, তাহলে আমরা গুণ করতে পারো। 3×5 = 15, 3×15 = 45 অনুপাত 4×5 = 20, 3×20 = 60 অনুপাত, তাহলে এর অনুপাত 45, বির অনুপাত 60, সির অনুপাত 4 × 7 = 28, 3 × 28, 324 2, 3 × 6 = 84, 4 × 7 = 28। আবার দেখো 4 × 7 = 28, 5 × 28 কত? 5 × 40 = 4, 5 × 140, 140 হলো অঙ্ক। এইবার এর মধ্যে আর ভাঙা যায় কিনা দেখতে হবে তোমাদের। তাহলে 5 দিয়ে ভাঙা যায় কিনা দেখো, 6 দিয়ে ভাঙা যায় কিনা দেখো। তো দেখো 45, 60, 84, 140 ভাঙা যাচ্ছে না, তাহলে অঙ্কটা উত্তরে দেখে নাও আমরা। এই দেখো 45, 60, 84, 140, বি, একের বি হচ্ছে এই উত্তর বার করে দিলাম আমি। আশা করি তোমরা পরের অঙ্কটা ঠিক 2-এর অঙ্কটা করবে। তো ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে। পরপর টপিক নিয়ে কিন্তু যতগুলো সিলেবাস আছে সমস্ত কিছু কভার করা হবে ভিডিওতে। যারা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে।